হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদেরকে 2022 সালের যে উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা হয়েছে সেই অঙ্ক পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন এসেছিল সেই অঙ্কগুলোকে সমাধান করব। আজকের ক্লাসে আমি তোমাদেরকে পার্ট বি থেকে যে মার্কস 2 এর অঙ্ক পরীক্ষায় এসেছিল সেই মার্কস 2 এর সমস্ত অঙ্ককে ব্যাখ্যা সহ আলোচনা করব। তোমরা ক্লাসটি দেখতে থাকো। এখন আমি তোমাদেরকে প্রথমে তোমাদের 2022 সালের যে উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় পার্ট বি এর কোশ্চেনগুলোকে সমাধান করে দেখাচ্ছি। তো এইখানে প্রথম যে অঙ্কটি তোমাদের দিয়েছে অর্থাৎ পার্ট বি এর 1 দাগের এর 1 নম্বর অঙ্কটি, সেটি দেখো যে fx = 3x + 4 ডিভাইডেড বাই 5x - 7, যেখানে x ≠ 7/5 এবং gx = 7x + 4 ডিভাইডেড বাই 5x - 3, যেখানে x ≠ 3/5 হলে দেখাও যে f of gx = g of fx। দেখো প্রথমে আমরা f of gx ক্যালকুলেট করছি। f of gx কে আমি লিখতে পারি f of gx এর জায়গায় যে মানটা দিয়ে দিয়েছে 7x + 4 ডিভাইডেড বাই 5x - 3, এটা হচ্ছে gx এর জায়গায় বসালাম। এবার f of এই ভ্যালুটাকে ক্যালকুলেট করব। তো f of x যদি এটা হয়ে থাকে তো f of এই ভ্যালুটি হবে এখানে x এর জায়গায় এই মানটাকে বসাতে হবে, অর্থাৎ 3 ইন্টু, দেখো x এর জায়গায় এটা বসালে যে 3 ইন্টু এক্স 3x + 4 আছে, তাই 3 ইন্টু x এর জায়গায় এটা বসালাম +4 ডিভাইডেড বাই আছে 5x - 7, যে 5x এর জায়গায় এই মানটা বসালাম -7। এটাকে লসাগু করে যোগ বিয়োগ করলে এটা আসছে কত, x। তো এটা হচ্ছে g অফ x এর ভ্যালু, যেটা হচ্ছে x, এটা হচ্ছে f অফ gx এর ভ্যালু, যেটা লেফট হ্যান্ড সাইডে ছিল সেটা আমরা ক্যালকুলেট করলাম, x আসলো। এবার রাইট হ্যান্ড সাইডে দেখো g অফ fx আছে। একই রকমভাবে আমরা g অফ fxটাকেও ক্যালকুলেট করব। তাহলে g অফ fx মানে 3x + 4 বাই 5x - 7 এটা দেওয়া আছে। তো এখন g অফ এই ভ্যালুটাকে ক্যালকুলেট করতে গেলে g অফ x যেটা দেওয়া আছে, দেখো g অফ x মানে আছে 7x + 4 বাই 5x - 3। তাহলে যে 7x এর জায়গায় এটা বসবে, 7x + 4 বাই 5x এর জায়গায় এটা বসবে -3। এবার এটাকে ওপর নিচে লসাগু করে সিম্পলিফাই করলে এই ভ্যালুটাও দেখো x আসছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটাই হচ্ছে 2022 সালের পার্ট বি এর প্রথম কোশ্চেন। পার্ট বি এর সমস্ত প্রশ্নের উত্তর করতে গেলে প্রত্যেকটা প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ থাকে 2 নম্বর করে, এটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো। তাহলে আজকে 2 নম্বরের সমস্ত প্রশ্ন তোমাদের সামনে সলভ করে দেখাচ্ছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। 1 দাগের বি, এখানে দুটো কোশ্চেন দেওয়া ছিল, দুটোর মধ্যে যে কোনো একটা কোশ্চেন উত্তর করতে হয়। বি এর 1 কোশ্চেনটি হচ্ছে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যার প্রথম রোতে আছে 1 5 6 7। এত হলে দেখাও যে a - a ট্রান্সপোজ এটি একটি বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা প্রমাণ করতে হবে। দেখো একটা ম্যাট্রিক্স বিপ্রতিসম কখন হয়, ধরো সি একটি ম্যাট্রিক্স, এটাকে আমি বিপ্রতিসম বলবো যদি সি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে মাইনাস অফ সি এর সাথে সমান হয়। সি ম্যাট্রিক্সটিকে ট্রান্সপোজ করলে বা পরিবর্তন করলে যদি মাইনাস অফ সি এর সাথে সমান হয় তখন আমরা সি ম্যাট্রিক্সকে বিপ্রতিসম বলবো। তাহলে এই অঙ্কটিতে a - a ট্রান্সপোজ এটাকে বিপ্রতিসম দেখাতে বলেছে। তাহলে আমরা এটাকে ট্রান্সপোজ করে যদি মাইনাস অফ এই ম্যাট্রিক্সটা আনতে পারি তাহলেই আমাদের বিপ্রতিসম হয়ে যাবে। যে ম্যাট্রিক্সটিকে ট্রান্সপোজ করে মাইনাস অফ a - a ট্রান্সপোজ, এটা আমি প্রমাণ করছি, তবেই আমি বলতে পারবো এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। কীভাবে প্রমাণ করলাম, প্রথমে আমি a - a ট্রান্সপোজ ক্যালকুলেট করে নিচ্ছি। এ ম্যাট্রিক্স তো দেওয়াই আছে, মাইনাসে যে মাইনাস একে ট্রান্সপোজ করলে কী হবে, ট্রান্সপোজ করা মানে রোটাকে কলমে কনভার্ট করা, অর্থাৎ যেটা ফার্স্ট রো আছে 1 5 সেটা দেখো ফার্স্ট কলামে চলে এসছে, সেকেন্ড রোটা সেকেন্ড কলামে চলে এসছে। এটার থেকে এটা মাইনাস করো, ম্যাট্রিক্সের মাইনাস কী করে করে, এই যে 1 - 1 0, 5 - 1 6 - 1, 6 - 5 1, 7 - 7 0। তাই এটা হচ্ছে a - a ট্রান্সপোজ। এবার এই ম্যাট্রিক্সটিকে ট্রান্সপোজ করলে তার ফার্স্ট রো চলে আসবে ফার্স্ট কলামে, সেকেন্ড রো চলে এসছে দেখো সেকেন্ড কলামে। ম্যাট্রিক্সের থেকে মাইনাস কমন নিলাম, ম্যাট্রিক্সের থেকে মাইনাস কমন নেওয়া মানে প্রত্যেকটা এলিমেন্ট থেকে মাইনাস কমন নিতে হবে। 0 থেকে মাইনাস কমন নিলে 0, 1 থেকে মাইনাস কমন নিলে -1, -1 থেকে করলে +1 আর 0 থেকে 0। তাহলে মাইনাস অফ এই যে ম্যাট্রিক্সটা আসলো এটাই কিন্তু a - a ট্রান্সপোজ। তাহলে এখান থেকে বলতে পারি a - a ট্রান্সপোজ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, পরবর্তী অঙ্ক দেখো, 2 নম্বরে দেওয়া আছে 2 1 3 4, এই ম্যাট্রিক্সের সাথে x y এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করলে 1 - 1 হয়। তাহলে এখান থেকে x এবং y এর মান নির্ণয় করো। প্রথমে আমি এটার সাথে এটাকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেভাবে করে সেভাবে মাল্টিপ্লাই করি।
ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নিয়ম হচ্ছে রো এর সাথে কলামকে ইন্টু করতে হয়, মানে 2 এর সাথে এক্স গুণ হয়ে 2x, তারপর মধ্যখানে প্লাস 1 এর সাথে ওয়াই হয়, মানে এটার সাথে যখন এটা গুণ হবে এরকম গুণ করার নিয়ম হচ্ছে যে 2 এর সাথে এক্স মানে এর প্রথম এলিমেন্টের সাথে এর প্রথম এলিমেন্ট, মধ্যখানে প্লাস সেকেন্ডের সাথে সেকেন্ড। এবার যখন এটার সাথে এটা হবে তখন এই যে প্রথমের সাথে প্রথম 3x প্লাস সেকেন্ডের সাথে এদিকে সেকেন্ড, মানে এদিকের সাথে এদিক হবে, তাহলে এটার সাথে এটা প্লাস এটার সাথে এটা, এটা এই ম্যাট্রিক্সের সাথে সমান। তাহলে এখানে এই দুটো ম্যাট্রিক্স সমান মানে এই ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট হচ্ছে 2x প্লাস ওয়াই আর এর প্রথম এলিমেন্ট 1, এরা সমান হবে। এর দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে 3x প্লাস 4, এর দ্বিতীয় এলিমেন্ট -1, এরা সমান হবে। এবার এই দুটোকে সমাধান করে আমি x y এর মান বার করব। তার জন্য প্রথম ইকুয়েশনকে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 দুগুণে 8, আর এখানে 4y, 4 × 1 মানে 4, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করলে এবার দুটো ইকুয়েশনকে তোমরা মাইনাস করে দাও। মাইনাস করলে 8x - 3x মানে 5x, 4yটা কেটে যাবে, 4 + 1 মানে 5, 5 ক্যান্সেল হয়ে x = 1। তাহলে এখান থেকে y মানে হচ্ছে 1 - 2x, এই যে 1 - 2x, 2x এর জায়গায় 1 বসালে 1 - 2 মানে -1। তাহলে এইভাবে আমরা x এবং y এর মান নির্ণয় করলাম। একটা কোশ্চেন দিয়েছে বি এর 3 নম্বর অঙ্ক, যে ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের সাথে সমান হলে x এর মান নির্ণয় করো। আচ্ছা, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কী করে বার করছি দেখো। ডিটারমিনেন্টের ভ্যালু বের করার নিয়ম, প্রথমে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করতে হয়, 5 দুগুণে 10, মধ্যখানে মাইনাস, তারপর এটার সাথে এটা করলে 3 4 12। একই রকমভাবে এদিকেও তাই, 3 দুগুণে 6 মাইনাস, এই যে 7 × x মানে 7x, 6x - 7x মানে -x, 10 - 12 মানে -2, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে x = 2। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বি দাগের 3 নম্বর 3টে অঙ্ক, এই 3টের মধ্যে যে কোনো একটা কোশ্চেনের উত্তর তোমাদের করতে হয়েছিল এবছর। আচ্ছা, এরপর আসো সি দাগের। সি এর একে দিয়েছে fx = x যখন x এর মান > 0 হবে, fx এর ভ্যালু 2 হবে যখন x এর মান <0। দেখাও যে x = 0-তে fx অসন্তত বা ডিসকন্টিনিউয়াস। দেখো, একটা ফাংশান অসন্তত দেখাতে বলেছে, অর্থাৎ আমি যদি প্রমাণ করতে পারি x → 0 + fx আর x → 0 - fx, এটাকে বলে রাইট হ্যান্ড লিমিট, এটাকে x = 0 পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট বলে। তো একটা ফাংশান সন্তত হতে গেলে রাইট হ্যান্ড লিমিট = লেফট হ্যান্ড লিমিট = ওই পয়েন্টে ফাংশানের ভ্যালু, অর্থাৎ এখানে পয়েন্টটা x = 0 বলেছে, তাই f(0) এর সাথে সমান হতে হবে। অর্থাৎ x → 0 + fx = x → 0 - fx = f(0) যদি হয় তাহলে সন্তত, আর এরা যদি সমান না হয় তাহলে অসন্তত। তাই এই অঙ্কটা অসন্তত দেখাতে বলেছে, অর্থাৎ এই ভ্যালুগুলো ইকুয়াল হবে না। তাহলে আমি প্রথমে বের করে দেখি ভ্যালুগুলোকে কী আসে। আর x → 0 + fx কীভাবে ক্যালকুলেট করব। x → 0 +, এখানে 0 + মানে x এর মানটা 0 রাইট সাইড থেকে আসছে, তাই 0 হচ্ছে সে বড়। x এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে fx এর ভ্যালু হবে x, তাই আমি fx এর জায়গায় দেখো x কে বসালাম। এবার x কে লিমিট করতে গেলে এখানে x এর জায়গায় 0 পুট করে দাও, লিমিট হয়ে গেল 0। এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এবার x → 0 - fx, 0 মাইনাস মানে x এর মানটা 0 লেফট সাইড থেকে আসছে, তাই x এর মান এখানে 0 হচ্ছে ছোটো। তো x এর মান যদি 0 থেকে ছোটো হয় তাহলে দেখো দেওয়া আছে fx এর মান 2 হবে, তাই আমি fx এর জায়গায় এখানে 2 বসালাম। 2টা এখানে একটা কনস্ট্যান্টের লিমিট করলে কনস্ট্যান্ট হয়। তাহলে দেখা গেছে রাইট হ্যান্ড লিমিটটা 0 এসছে এবং লেফট হ্যান্ড লিমিটটা 2 এসছে, অর্থাৎ দুটো আনইকুয়াল, অর্থাৎ x → 0 + fx ≠ x → 0 - fx, তাই x = 0 বিন্দুতে fx অসন্তত। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী অঙ্ক দেখো, যে y × e⁻y = x হলে দেখাও যে dy/dx = y/x × 1 + y। এখান থেকে dy/dx বার করতে হবে, তাই উভয় পক্ষে এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। লেফট সাইডে এটা u/v এর ফর্মুলা, ddx of u/v এর ফর্মুলা তোমরা পড়েছো, যে u কে রেখে v এর ডেরিভেটিভ করতে হয়, তারপর প্লাস v কে রেখে u এর ডেরিভেটিভ। তো এখানেও তাই y কে রেখে প্রথমে e⁻y কে ডেরিভেটিভ করলে হবে e⁻y × dy/dx, যেহেতু x এর রেসপেক্টে করছি, প্লাস এবার e⁻y কে রেখে y এর ডেরিভেটিভ হচ্ছে dy/dx, আর x এর ডেরিভেটিভ হচ্ছে 1। এই দুটো থেকে e⁻y × dy/dx কমন নিলে প্রথমটায় y পড়ে থেকে পরেরটায় 1 পড়ে থাকবে, তাই y + 1 হলো, রাইট সাইডে 1। তাহলে dy/dx হবে 1/, এই যে y + 1 × e⁻y। এবার দেখো, যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে কোনো e⁻y এর টার্ম নেই, তাই ওটাকে অমিট করবার জন্য আমি e⁻y এর ভ্যালুটা এখান থেকে নিচ্ছি, যে e⁻y এর মানটা হচ্ছে x/y, সেটা এখানে x/y বসিয়ে দিলেই দেখো আমার প্রমাণটা মিলে গেছে। ঠিক আছে, আমরা 3 নম্বর অঙ্কটি দেখো, এখানে একটা ইন্টিগ্রেশন দিয়েছে -1 to 1 x mod x dx এর মান নির্ণয় করো।
দেখো মড এক্সের ভ্যালুটাকে আমরা জানি প্লাস এক্স হয় যদি এক্সের মান জিরোর চেয়ে বড় হয়, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয়। আর মড এক্সের ভ্যালু মাইনাস এক্স হয় যদি এক্সের মান লেস দেন জিরো হয়। তাহলে প্রথমে ইন্টিগ্রেশন করবার জন্য এখান থেকে মডটাকে তুলতে হবে, তাই আমি এটাকে দুটো ইন্টিগ্রেশনে ভেঙেছি, একটা -1 থেকে 0 আর একটা 0 থেকে 1। এখন -1 থেকে 0 নিলে এখানে এক্সের মানটা 0 থেকে ছোট আছে, -1 থেকে 0-র মধ্যবর্তী মানে এক্সের মান 0 থেকে ছোট। তো 0 থেকে ছোট হলে মড এক্সের জায়গায় আমার কত বসবে, যে 0 থেকে ছোট হলে মড এক্সের জায়গায় -x। তা মড এক্সের জায়গায় আমি যদি -x বসাই, এটা হবে -x² যে -x² dx প্লাস পরেরটা 0 থেকে 1। 0 থেকে 1 মানে সে 0-র চেয়ে বড়ো, এক্সের মান এখানে 0-র চেয়ে বড়ো, এক্সের মান 0-র চেয়ে বড়ো হলে মড এক্সের জায়গায় +x বসবে, তাই এখানে +x বসালে x × x মানে x²। ঠিক আছে, তাই এটাকে -1 থেকে 1টাকে -1 থেকে 0, 0 থেকে 1-এর মধ্যে ভেঙে নিয়েছি, কারণ মড এক্সটা 0-র চেয়ে বড়ো হলে +x হয়, 0-র চেয়ে ছোটো হলে -x হয়, এই কারণে এটাকে 0-তে ভেঙে নেওয়া হয়েছে। এইবার x² ইন্টিগ্রেশন করলে x³/3 হয়, এখানেও তাই। এবার লিমিট ইউজ করব, লিমিট ইউজ করার নিয়ম হচ্ছে প্রথমে আপার লিমিট, তারপর মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট তো 0 বসলে এটা 0 হলো, মাইনাস এবার লোয়ার লিমিট -1 বসলে এটা -1/3 হবে, কিন্তু ফর্মুলায় তো একটা মাইনাস আছে, তাই +1/3 হয়ে গেছে। এখানেও আপার লিমিট 1 বসালে 1/3, মাইনাস লোয়ার লিমিট তো 0 বসলে 0, তাহলে এটা প্লাসে মাইনাসে -1/3 আর এটা +1/3 কেটে গিয়ে ক্যান্সেল হয়ে 0 হলো। ঠিক আছে, আচ্ছা পরবর্তী 4 নম্বর অঙ্ক হচ্ছে সমাধান করো। এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দিচ্ছে যে dy dx = e⁻x - y + x² × e⁻−y। দেখো এই দুটো টার্ম থেকে আমি e⁻−y কে কমন নিলে এখানে e⁻x থাকবে, এখানে +x² থাকবে। এবার dy এর সাথে আমি y এর টার্মটাকে দিয়ে দিলাম, আর এই যে x এর সাথে dx-টাকে নিয়ে আসলাম, নিয়ে এসে বোথ সাইডে ইন্টিগ্রেশন করলাম। e⁻−y-টাকে নিয়ে গেলে e⁻y হয়ে যাবে, আর এই দুটোকে সেপারেট করে দিয়েছি। এখন e⁻y এর ইন্টিগ্রেশন e⁻y হয়, e⁻x dx এর ইন্টিগ্রেশন e⁻x হয়, x² ইন্টিগ্রেশন x²/2 + c, যেখানে cটা একটি কনস্ট্যান্ট বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, অঙ্ক এখানে 5 নম্বর অঙ্ক যে x > y x > 0 এবং y > 0 এবং x y এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এখান থেকে x + y এর লঘিষ্ঠ মান বা অবম মান, লঘিষ্ঠ মানকে আমরা অবম মানও বলে থাকি, অবম মান নির্ণয় করো। তা এখানে x + y-টাকে আমি p ধরে নিয়েছি, ধরে নিয়ে এখানে pটা দেখো দুটো ভ্যারিয়েবল আছে, তা প্রথমে আমার এটাকে একটা ভ্যারিয়েবলে কনভার্ট করতে হবে, তাই আমরা এই যে ইকুয়েশনটাকে ব্যবহার করছি যে y এর মানটা এখান থেকে বেরোলে 1/x হবে। তো y এর মান 1/x হলে এখান থেকে এবার ডেরিভেটিভ করে dp dx হচ্ছে x এর ডেরিভেটিভ 1/x এর ডেরিভেটিভ -1/x²। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে d2p dx² হচ্ছে 1 এর হচ্ছে 0, এটাকে ডেরিভেটিভ করলে -2/x³ হবে, কারণ 1/x² ডেরিভেটিভ হয় -2/x³, -2 আর এই মাইনাসে +2/x³ হয়ে গেল। এখন ফাংশানের চরম মান বা অবম মান যাই থাক না কেন, আমি তো এখন জানি না যে ফাংশনটি গরিষ্ঠ হবে না লঘিষ্ঠ হবে, তা যেটাই হোক না কেন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অলওয়েজ 0। এখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মান এসছে 1 - 1/x², সেটাকে 0 করলে এখান থেকে x এর মান বেরোচ্ছে +-1। এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে এক্সটা হচ্ছে পজিটিভ, তাহলে যেহেতু x পজিটিভ তাহলে আমাদের এখানে x এর মানটা কিন্তু -1টা হবে না, -1টা করার দরকারই নেই। সুতরাং x = হবে +1, তাই তো, যেহেতু xটা পজিটিভ কোশ্চেনে বলা আছে, তাহলে x এর ভ্যালু +1 হবে। এবার ওই পয়েন্টে কি করতে হয়, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে চেক করে দেখতে হয় ভ্যালুটা > 0 হয় না <0 হয়। তো আমরা x = 1 পয়েন্টে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 2। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে হচ্ছে 2/x³, সেখানে x এর জায়গায় 1 বসালে এটা হবে 2, যেটা হচ্ছে > 0। তাহলে > 0 হলে কি হয়, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ > 0 মানে ওই বিন্দুতে ফাংশানের লঘিষ্ঠ মান আছে, লঘিষ্ঠ মান। আর যদি <0 হতো তাহলে বলতাম গরিষ্ঠ মান আছে। তাহলে x = 1 বিন্দুতে যখন লঘিষ্ঠ মান আছে তখন y এর মানটা কত, কোশ্চেনে দেওয়া ছিল x × y = 1, তাহলে y মান হচ্ছে 1/x, তাই 1/x এর জায়গায় 1 বসালে y এর মানটা 1 হচ্ছে। তাহলে পিটা কত ছিল, যার আমরা লঘিষ্ঠ মান বার করব সেই পি মানে ছিল x + y, তাহলে x এর মান 1 বেরিয়েছে, y এর মানও 1 বেরিয়েছে, তাই x + y এর মান এখন 2 হচ্ছে, অর্থাৎ অপেক্ষকটির লঘিষ্ঠ মান হবে কত, 2। ঠিক আছে, 6 নম্বর অঙ্ক যে 4,4 বিন্দুতে x² + y² = 32 এর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। দেখো এই কার্ভের 4,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বার করতে হবে। তা প্রথমে আমাদের কাজ হচ্ছে যে এই পয়েন্টের dy dx এর মানটা বার করা, সেই কারণে এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে x² থেকে পেলাম 2x, y² ডেরিভেটিভ 2y dy dx কনস্ট্যান্টে 0, তাহলে এখান থেকে dy dx এর মান বেরোচ্ছে -x/y।
এবার ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট 4,4 হচ্ছে -1, এক্সের জায়গায় দেখো 4, ওয়াইয়ের জায়গায় 4 বসলে -1 আসছে। তাহলে 4,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণের সূত্রটি হচ্ছে এটা, যে আমরা জানি স্পর্শকের সমীকরণের সূত্র হয় y - y1 = dx dy অ্যাট দ্য পয়েন্ট, সরি এখানে dy dx অ্যাট দ্য পয়েন্ট x1, y1 ইন্টু x - x1। এটা ছিল সূত্র স্পর্শকের সমীকরণ বের করার, যে y - y1 = dy dx অ্যাট দ্য পয়েন্ট x1 y1 ইন্টু x - x1। তাহলে dy dx এর মান ওই অ্যাট দ্য পয়েন্ট x1 y1 পয়েন্টে কত হচ্ছে, -1 আসছে। x1 y1 মানে কোশ্চেনে 4,4 বিন্দু বলেছে। এবার এই ফর্মুলাতে আমরা এই যে x1 y1 এর জায়গায় 4,4 বসিয়েছি, আর dy dx এর মানটা -1 বসিয়ে দিলে ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলে আসে x + y = 8। এটাই হবে স্পর্শকের সমীকরণ। তাহলে এই হচ্ছে সি দাগের টোটাল 6টা অঙ্ক, যেটা ক্যালকুলাস পোর্শন থেকে আসে। এখান থেকে যে কোনো 3টে প্রশ্নের উত্তর করতে হয়। তো আমি 6টা প্রশ্নই করে দিলাম, 6টা প্রশ্নই খুব সহজ কোশ্চেন এসেছিলো। ঠিক আছে, এরপর দেখো ডি দাগ থেকে 1 নম্বর অঙ্ক। ডি দাগের 1 নম্বর অঙ্ক হচ্ছে, দেখাও যে 1 - 1 2 3 - 4 - 2 এই দুটো বিন্দুদ্বয়গামী সরলরেখা এবং 0 3 2 এবং 3 5 6 এই দুটো বিন্দুদ্বয়গামী সরলরেখা পরস্পর লম্ব। তাহলে প্রথম দুটো বিন্দুদ্বয়গামী যে সরলরেখা এবং দ্বিতীয় দুটো বিন্দুদ্বয়গামী যে সরলরেখা, সেই সরলরেখা দুটি পরস্পর লম্ব, এটাই প্রমাণ করতে দিয়েছে। তা দুটো সরলরেখার আমরা প্রথমে দিক অনুপাতটা বার করি। প্রথমে এই দুটো বিন্দুদ্বয়গামী সরলরেখার দিক অনুপাত বের করার নিয়ম হচ্ছে যে x2 - x1 y2 - y1 z2 - z1, সেটাই করলে আসছে 2 5 -4। সিমিলারলি এবার পরের দুটো বিন্দুদ্বয়গামী সরলরেখার দিক অনুপাত হবে, এই যে এক্ষেত্রে এটা হচ্ছে x2 - x1 y2 - y1 z2 - z1, এইভাবে দিক অনুপাত নির্ণয় করে। তা পরেরটার দিক অনুপাত এসে দেখো 3 2 4। এখন দুটো সরলরেখার দিক অনুপাত পেয়ে গেছি, এবং এরা লম্ব তখনই হবে যদি এই যে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 = 0 হয়। তাই আমি 2 এর সাথে 3কে গুণ করছি, প্লাস 5 এর সাথে গুণ করবো 2কে, প্লাস -4 এর সাথে গুণ করবো 4কে, করে এই ভ্যালুটাকে ক্যালকুলেট করে দেখো 0 চলে এসছে। তাহলে যেহেতু এই ভ্যালুটা 0 এসছে, তাই আমি বলতে পারি সরলরেখাদ্বয় পরস্পর লম্ব। ডি দাগের 2 নম্বর অঙ্কটি দেখো, যে 1 0 0 0 2 0 এবং 0 0 4 বিন্দুদ্বয়গামী সমতলের সমীকরণ নির্ণয় করো। দেখো 3টে বিন্দু দিয়ে যায় এমন সমতলের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে একটি ফর্মুলা রয়েছে, যেটা এই ডিটারমিনেন্ট ফর্মে থাকে। যে ফর্মুলাটা এরকম ছিল, যে ডিটারমিনেন্টের ফার্স্ট রোতে হচ্ছে x - x1 y - y1 z - z1। তাই এখানে x1 y1 z1 বলতে আমি এটাকে ধরে নিচ্ছি। সেকেন্ড রোতে ছিল x2 - x1 y2 - y1 z2 - z1, মানে যে 0 - 1 দেখো, যে 2 - 0 0 - 0। থার্ড রোতে ছিল x3 - x2 y3 - y2 z3 - z2, দেখো সেটাই আমি এখানে ক্যালকুলেট করেছি। এটা = 0। এবার এটাকে সিম্পলিফাই করলে যেটা দাঁড়াবে সেটাই হবে সমতলের সমীকরণ। তো এটাকে এবার ডিটারমিনেন্ট যেভাবে ভাঙতে হয়, একটা 3x3 ডিটারমিনেন্ট ভাঙার নিয়ম তোমরা প্রত্যেকে জানো, সেইভাবে ডিটারমিনেন্টটাকে ভাঙছি। প্রথমে এই কলামের রেসপেক্টে ভাঙছি, যেহেতু এই কলামে একটা 0 আছে, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তা প্রথমে x - 1কে রেখে দিয়ে x - 1 যে রো যে কলামে আছে সেটা বাদ দিলে বাকি যে ডিটারমিনেন্ট সেটা, তারপর মাইনাস হয়, কিন্তু এখানে যেহেতু -1 আছে তাই মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল। এবার 1টা এই রো এই কলাম বাদ দিলে yz -2 4, আর পরেরটা +0 আছে, তা 0-এর সাথে যাই গুণ করবো সেটা 0ই হবে, তাই আর কিছু লিখলাম না। রাইট সাইড = 0। এবার 2x2 ডিটারমিনেন্টগুলোকে ভেঙে এটাকে ক্যালকুলেট করলে যেটা দাঁড়ালো সেটাই হচ্ছে সমতলের সমীকরণ। এটা একটা মেথড হলো। এটাকে আরও সহজভাবে করা যেতে পারে। দেখো এটাকে ছবি এঁকে করলে আরও সহজ হয়ে যায়। আরেকটা মেথড এখানে দেখানো হয়েছে, যে অথবা দিয়ে। এখানে 3টে বিন্দুগামী সমতলের সমীকরণ বার করতে বলেছে, যার একটা বিন্দু হচ্ছে 1 0 0। দেখো 1 0 0টা আমরা জানি x অক্ষের উপর অবস্থান করবে, অপর বিন্দুটা ছিল 0 2 0, সেটা y অক্ষের উপর বিন্দু, আর তারপরটা ছিল 0 0 4, সেটা হচ্ছে z অক্ষের উপর বিন্দু। তাহলে এই 3টে বিন্দুগামী এই সমতলের সমীকরণটা বার করতে বলেছে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে সমতলটি x অক্ষকে 1 ইউনিট মানে 1 একক দৈর্ঘ্যে ছেদ করবে, y অক্ষকে 2 একক দূরত্বে ছেদ করবে, z অক্ষকে 4 একক দূরত্বে ছেদ করবে। অর্থাৎ সমতলটি 3টে অক্ষকে যেহেতু ছেদ করছে, সমতলের ছেদিতাংশ আকার যেটা আমরা জানি, যে x/a + y/b + z/c = 1, এই ফর্মে এটাকে লিখতে পারি। যে x/a মান হচ্ছে এখানে 1, y/b মান হচ্ছে দেখো 2, আর z/c মান হচ্ছে 4 = 1। এবার এটাকে লসাগু করলে 4x + 2y + z = 4, যেটা আগেরটা এসেছিলো এটাও তাই এসছে, কিন্তু এটা সামান্য সময়ের মধ্যেই কিন্তু এটা হয়ে গেছে। এইভাবে তোমরা করলে অনেকটা সময় বাঁচাতে পারবে। ঠিক আছে।
ডি দাগের 3 নম্বর অঙ্কটি দেখো। এখানে এ একটি ভেক্টর দেওয়া আছে 5i মাইনাস জে মাইনাস 3k এবং বি ভেক্টরটি হচ্ছে i প্লাস 3j মাইনাস 5k হলে দেখাও যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব। তা প্রথমে আমি এ ভেক্টর প্লাস বি ভেক্টর অর্থাৎ এই দুটো ভেক্টরকে যোগ করে ভেক্টরটি বের করলাম। এই যে 5i প্লাস i মানে হচ্ছে 6i, মাইনাস জে প্লাস 3j মানে 2j, মাইনাস 3k মাইনাস 5k মানে মাইনাস 8k। একই রকমভাবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বের করি, এই দুটোকে বিয়োগ করে, তাই 5i মাইনাস 5 মানে 4i, মাইনাস জে মাইনাস 3j মাইনাস 4j মাইনাস 3k মাইনাস 1 প্লাস 5k হয়ে যাবে অর্থাৎ 2k। এবার এই দুটোকে ডট করছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট করার নিয়ম হচ্ছে যে আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ করতে হয় 424, প্লাস জে এর সহগের সাথে জে এর সহগ গুণ করলে মাইনাস 8, প্লাস কে এর সহগের সাথে কে এর সহগ গুণ করলে মাইনাস 16। এটা ক্যালকুলেট করলে 0 আসে। তা দুটো ভেক্টর ডট প্রোডাক্ট 0 আসা মানে ভেক্টর দ্বয় হচ্ছে পরস্পর লম্ব। ঠিক আছে, এই হচ্ছে ডি দাগের 3টে অঙ্ক, তার মধ্যে যে কোনো একটা কোশ্চেনের উত্তর তোমাদের করতে হয়েছিল। এবার হচ্ছে সি দাগের দেখো। সি দাগের 1 নম্বর অঙ্ক হচ্ছে প্রবাবিলিটি অফ এ হচ্ছে 6/13, প্রবাবিলিটি অফ বি মানে হচ্ছে দেওয়া আছে 5/13 এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 7/13 হলে প্রবাবিলিটি অফ এ বাই বি নির্ণয় করো। দেখো আমরা জানি প্রবাবিলিটি অফ এ বাই বি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। এখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা বার করতে হবে, কিন্তু প্রবাবিলিটি অফ বিটা কোশ্চেনে দেওয়াই আছে, শুধু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার করব। কোথা থেকে বার করব? এখান থেকে আমরা নির্ণয় করতে পারি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বিটা 7/13 বলেছে। এবার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে আমরা জানি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখানে পি অফ এর মান দেওয়া আছে, বসিয়ে দিলাম 6/13, পি অফ বি এর মান 5/13 দেওয়া আছে, আর এটাকে লেফট সাইডে আনলে মাইনাস 7/13, এটা রাইট সাইডে গিয়ে প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার এটাকে ক্যালকুলেট করলে পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 4/13 পেয়ে গেছি, সেটা এখানে বসিয়ে দিলাম 4/13, আর পি অফ বি মানে কোশ্চেনে দেওয়া আছে দেখো 5/13, এটাকে ক্যালকুলেট করলে হচ্ছে 4/5। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সি দাগের 1 নম্বর অঙ্কের সমাধান। 2 নম্বর অঙ্কটি দেখো। একটি ছক্কাকে ছোড়া হলো, ছোড়ার পর যে সংখ্যাগুলি আসতে পারে তারা 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাকে ই দ্বারা প্রকাশ করা হলো, আর সংখ্যাটা যদি জোড় সংখ্যা দেখা গেলে তাদেরকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তা দেখাও যে ই এবং এফ পরস্পর স্বাধীন। দেখো দুটি ঘটনা, এখানে ই এবং এফ এরা পরস্পর স্বাধীন মানে আমাকে দেখাতে হবে যেটা, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ ইকুয়াল টু পি অফ ই ইন্টু পি অফ এফ। এই রিলেশনটা আমাদের ইকুয়াল প্রমাণ করতে পারলেই তবেই স্বাধীন হবে। এটাই হচ্ছে দুটো ঘটনা স্বাধীন হওয়ার শর্ত। তো এখানে দেখো একটা লুডোর ছককে যদি ছোড়া হয় তাহলে কী কী ঘটনা ঘটতে পারে সেটাকে আমরা ধরলাম এস। এসের মধ্যে কী হতে পারে? তাহলে একটা লুডোর ছক্কাকে যদি ছোড়া হয় তাহলে সেটা 1 পড়তে পারে, 2 হতে পারে, 3, 4, 5, 6 এদের মধ্যে কোনো না কোনো একটা পয়েন্ট পড়তে পারে, এটা হচ্ছে এস। এবার ই দ্বারা কি প্রকাশ করা হয়? বলছে লুডোর ছক্কাকে যদি ছোড়া হয় তাহলে যদি 3 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হয় তাহলে এটাকে ই দ্বারা ডিনোট করা হবে। 3 দ্বারা বিভাজ্য মানে 3 এবং 6, এই 1 থেকে 6 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বলতে 3 এবং 6, অর্থাৎ এই দুটো পয়েন্টকে চিহ্নিত করা হয়। তাহলে এটা এই দুটোর পয়েন্টের মধ্যে যদি কোনো না কোনো একটা পয়েন্ট পড়ে তাহলে সেটা আমরা বলবো ই ঘটেছে। আচ্ছা, এফ দ্বারা কি বলেছে? এফ দ্বারা হচ্ছে যদি দেখা যায় জোড় সংখ্যা পড়ে, তাহলে এদের মধ্যে জোড় সংখ্যা বলতে বোঝানো হয় 2, 4, 6, তাহলে এদের মধ্যে কোনো না কোনো একটা পয়েন্ট পড়লে তাহলে বুঝবো এফ পড়েছে। এখন ই আর এফের ইন্টারসেকশন করলে কি হবে? অর্থাৎ যেটা ই সেটের মধ্যে আছে এবং এফ সেটের মধ্যে আছে এমন পয়েন্ট হচ্ছে একমাত্র 6। এবার এদের প্রবাবিলিটিগুলো বার করে নিই। প্রথমে প্রবাবিলিটি অফ ই, অর্থাৎ 3 এবং 6 পড়ার সম্ভাবনা। টোটাল হচ্ছে এসের মধ্যে আমার 6টা পয়েন্ট আছে, তার মধ্যে ই এর মধ্যে আছে 2টো পয়েন্ট, তাহলে তার প্রবাবিলিটি হবে 2/6 অর্থাৎ 1/3। প্রবাবিলিটি অফ এফ হবে দেখো, এফের মধ্যে 3টে পয়েন্ট, টোটাল হচ্ছে 6টা অর্থাৎ 1/2। প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ মানে হবে এখানে হচ্ছে একটা পয়েন্ট আছে তাই 1/6। এবার প্রবাবিলিটি অফ ই আর প্রবাবিলিটি অফ এফ এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি, একটা বেরিয়েছে 1/3, একটা বেরিয়েছে 1/2 ইকুয়াল টু 1/6। তাহলে দেখো প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফটাও বেরিয়েছিল 1/6 এবং এই দুটোর গুণফলও বেরিয়েছে 1/6। তাই আমি বলতে পারি প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ ইকুয়াল টু পি অফ ই ইন্টু পি অফ এফ। অর্থাৎ এই সমীকরণটা যেহেতু সিদ্ধ করেছে তাই আমরা বলবো ই এবং এফ পরস্পর স্বাধীন ঘটনা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সি দাগ থেকে দুটো কোশ্চেন এসেছিলো, তার মধ্যে একটা কোশ্চেনের উত্তর করতে হয়েছিল। তাহলে তোমাদের দেখা যাচ্ছে যে 2022 সালে অঙ্ক পরীক্ষা যে কোশ্চেনগুলো এসেছিলো তার পার্ট এর যে মার্কস 2 এর যে অঙ্কগুলো যেগুলো 2 নম্বর অঙ্ক হিসাবে আসে, প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব সহজ অঙ্ক এবং কমন, একদমই সহজ হয়েছে অঙ্কগুলি। প্রত্যেকটা অঙ্ক পারার মতন অঙ্ক। এবার তোমাদের এখানে অনেক অপশানের সংখ্যাও এই বছর অনেকটা বাড়িয়ে দিয়েছে, যেখানে অন্যান্য বছর 2টো করে থাকে সেখানে 3টে করে করেছে, 3টের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হয়েছে। তাহলে এই ইউনিটটা কিন্তু একদমই সহজ এবং এই মার্কস 2 এর প্রত্যেকটা অঙ্ক সবার পারা উচিত।
ঠিক আছে, তোমরা দেখে নিও তোমাদের অঙ্কগুলি। আর যারা এবছর 11 থেকে 12-এ উঠছো তারাও এই কোশ্চেনগুলো এখান থেকে সমাধান করে নেবে এবং উত্তরগুলো দেখে রাখবে। তোমাদেরও পরবর্তীকালে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো খুব কাজে লাগবে। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। পরের ক্লাসে আমি এর পরের যে গ্রুপ, অর্থাৎ এগুলো গেল মার্কস 2 এর সমস্ত অঙ্ক, পরের দিন আমি মার্কস 4 এর অঙ্কগুলোকে তোমাদের সলভ করে দেখাবো। ঠিক আছে, তাহলে এখনও পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম।